সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা সুজাতা। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমরা তো শিল্পী, ক্যামেরার সামনে আসলে আমাদের সাধারণত একটু ভালোই লাগে আর কি। আছি আর কি, অসুখ বিসুখ নিয়ে, নিজের শরীরে অসুখ বিসুখ নিয়ে ভালোই আছে, আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। একজন শিল্পীর পুরস্কার দাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন শিল্পী পুরস্কার নিয়েই তো জন্মান। আপনি 21 পুরস্কার সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত। তাহলে আপনি এই পুরস্কার পেয়ে আপনার কাছে কতটুকু গুরুত্ব মনে হয়? গুরুত্ব তো অবশ্যই আছে, কেন সবাই তো আর পায় না। যারা ভালো, যেমন শিল্পী ভালো অভিনয় করলে অনেক বছর, খালি 1-2 বছর করলে তো হয় না, অনেক বছর অভিনয় করলে, কিছু অবদান রাখলে তখন তাকে 21 পদক দেওয়া হয় বা জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা তাকে দেওয়া হয়। তা আমরা যারা এই পুরস্কারে ভূষিত হয়েছি, যারা আমাদের দিয়েছেন সরকার আর কি, তারা নিশ্চয়ই এটা অনুধাবন করেছেন যে আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে মিডিয়াতে, যার জন্যে হয়তো আমাদেরকে মনোনীত করেছেন। এবং 21 পদক পাওয়াটা কিন্তু একটা খুব ছেলে খেলা কথা না, এটা পাওয়া কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। তো এটা পেয়েছি, এটার জন্য অনেক খুশি। জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পেয়েছি, এটার জন্য খুব ভালো লাগে। যখন মনে হয় ভালো লাগে, ভালোই লাগবে আর কি। বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কিন্তু আপনি সুজাতা ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? এটা রহস্য বলবো না। যেমন দেখেন যে কোনো পরিবারের ছেলে মেয়ে কিন্তু ভালো কাজ করে, জজ হয়, ব্যারিস্টার হয় বা রাজনীতিবিদ হয়। আবার কোনো পরিবারের ছেলেপেলেরা কিন্তু কিছুই হয় না। কারণ হচ্ছে পরিবারের মা বাবা সবাইকে যদি ভালো থাকে এবং তারা যদি ভালো অনুশীলন দেয় আর কি। তো আমাদের সময় আমাদের যে বইগুলো ছিল, আমরা যে বইতে অভিনয় করেছি, সেই বইয়ের চলচ্চিত্রের যে চিত্রনাট্য এবং গল্প, এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের পরিচালকদ্বয় এবং মিউজিক ডাইরেক্টর, যারা ক্যামেরাম্যান, তারা কিন্তু এগুলো সুন্দরভাবে এই ফুলের মালার মতন গেঁথে 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 এটাকে তৈরি করেছিল। এবং তারা যখন এগুলো তৈরি করে তখন কিন্তু তারা 6 মাস, 7 মাস, 8 মাস, এমনকি 1 বছরও তারা এটা চিত্রনাট্যকে তারা এই চলচ্চিত্রের রূপ দিয়েছিল। তো আমি এই কিছুদিন আগেও বলেছি এবং সব সময় আমি সব জায়গায় বলি যে আগে ছিল কাঁচা ঘর পাকা মাস্টার, আর এখন হয়েছে পাকা ঘর কাঁচা মাস্টার। তো আগের পরিচালকরা খুবই ভালো ছিল। আমি বলবো না যে এখনকার পরিচালকরা খারাপ, তা বলবো না, কিন্তু তারা সময় পান না যে একটা চিত্রনাট্য করার জন্যে। সবার কথা বলছি না আমি, যারা ভালো কাজ করতে চায় বা ভালো কাজের স্মৃতি রাখতে চায়, তারা কিন্তু সময় তাদের অতটা দেওয়া হয় না। প্রডিউসার আসলো, এই যে ভাই এটা করো, এটা করো, ওই ছবির থেকে এটা নাও, ওই ছবি, এইগুলো করে কিন্তু বই হয় না। আমাদের সময় একজন পরিচালক, একজন ক্যামেরাম্যান, তারপরে মিউজিক ডাইরেক্টর, এডিটার, এটা 4 জন মিলে বসে গল্প ঠিক করতো। গল্প কিভাবে কি হবে না হবে, গান কিভাবে না হবে,
একটা রিসার্চ করতে হতো। আপনি রান্না দেখেন না, আপনি একটা মাংস রান্না করতে গেলে সমস্ত মশলার মধ্যে আপনি যদি হলুদ না দেন তাহলে কি হবে? জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্যে একটা ছবিও কিন্তু একটা রান্নার মতন, সমস্ত মশলা, যেমন একটা শিল্পীকে ভালো অভিনয় করতে হবে, একটা রাইটারকে ভালো গল্প দিতে হবে, একটা পরিচালককে ভালো পরিচালনা করতে হবে, এডিটারকে ভালো এডিটিং করতে হবে, ক্যামেরাম্যানকে ভালো ছবি তুলতে হবে। এইগুলো যদি সব সম্পূর্ণ হয় তখন একটা ভালো ছবি হবে। এই সম্পূর্ণটা হচ্ছে না কেন? আমরা কি শিল্পী কলাকুশলীরা অতিমাত্রায় কমার্শিয়াল হয়ে যাচ্ছি? কমার্শিয়াল আমাদের বলতে অস্থিরতা বিরাজ করছে। অস্থিরতা কারণ হচ্ছে যে একটা আমি বলবো অস্থিরতা, আমি সব কিন্তু এদের এই প্রজন্মের দোষ দিব না, কিছুটা দিব আর কিছুটা দিব না। এই জন্যে যে আগে ছিল এক টেলিভিশন ছিল না, একটাই ছিল সিনেমা, সেটা আনন্দ দেওয়ার জন্য একটাই ছিল, কিন্তু সেটা সিনেমা, সেটা সবাই সপ্তাহে একটা ছবি চেঞ্জ হতো, এটার জন্য সবাই বসে থাকতো, তারপরে বাসায় রোববারে যে ওটার জন্য বসে থাকতো। এখন অনেক চ্যানেল হয়ে গেছে, তারপরে আপনি বলেন এই যে স্টেজ শো হয়ে গেছে, অনেক ব্যান্ড শো হয়ে গেছে। আগে তো এগুলো সব কিছু ছিল না, আগে একটা সিনেমা ছিল আর খুব বেশি হলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নাটক হতো। তা এই যে এইগুলো সমস্ত যাওয়ার জন্যে আপনি কত টাইম দিতে পারবেন? একদিনে যদি আমার শুটিং থাকে 2টা, আমার যদি একটা চ্যানেলে একটা ইন্টারভিউ থাকে, আমার যদি একটা স্টেজে শো থাকে, এই 4টা ম্যানেজ করতে হবে আমাকে একটু একটু করে। কিন্তু এটা করলে একটা সিনেমা, যেটা সিনেমা কিন্তু বড় আকারের এই যে বললেন যে আপনাদের সময়ের বিভিন্ন বর্ণনা দিলেন, এগুলি তো আমরা বিভিন্নভাবে রাষ্ট্রভাবে ধরে রাখতে পারি। আপনি জানেন পৃথিবীর অন্যান্য দেশে চলচ্চিত্রের স্বর্ণালী যুগকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, প্রসার ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু আমাদের দেশ এ দিক থেকে পিছিয়ে। তাহলে চলচ্চিত্রকে আমরা সরিয়ে দিচ্ছি না চলচ্চিত্র আমাদের কাছ থেকে সরে যাচ্ছে? চলচ্চিত্র কোনো দিন সরে না, একটা জিনিস কোনো দিন সরে না, জি, কিন্তু আমরাই সরিয়ে দিই, আমরাই দায়ী। আমরাই দায়ী, কারণ আমাদের সেদিকে দৃষ্টি দিতে হবে। আপনি যদি একটা স্টুডেন্টের প্রতি দৃষ্টি না দেন তাহলে সে কী করে ভালো রেজাল্ট করবে? চলচ্চিত্রে যদি দৃষ্টি দেওয়া হয় তাহলে সে নিশ্চয়ই ভালো একটা চলচ্চিত্র হবে। তা আমার কথা হচ্ছে সরকারের উপরে সব দায় ভার দিলে হবে না। সরকার যদি সরকারকে দেখতে হবে যে এটা চলচ্চিত্রকে কিভাবে আবার উঠিয়ে আনা যায়। তো সরকার যদি দেখে, সেভাবে যদি সরকার চলচ্চিত্রকে হেল্প করে, চলচ্চিত্র যারা বানাবে, পরিচালক হোক, শিল্পী হোক, শিল্পীকে দেখতে হবে যে আমি একটা চরিত্র করছি, এই চরিত্রকে আমার সময় দিতে হবে। সে যদি সে সময়টাকে ভালো মতো দেয়, একটা শিল্পী, একটা ক্যামেরাম্যান, আমরা যেটা দিতাম যদি দেয়, তাহলে চলচ্চিত্র আগের মতন অবশ্যই উঠে আসবে। কিন্তু আমার যেটা সবচেয়ে বড় মনে হয় আর কি, গল্প ঠিক থাকতে হবে। গল্প যদি ভালো হয়, রাতারাতি একজন নায়ক নায়িকা সুপারহিট নায়ক নায়িকা হয়ে যেতে পারবে। একটি বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হলো মাইকেল জ্যাকসন যখন মারা যান তখন যুক্তরাষ্ট্র সরকার তার কফিন বক্সটি স্বর্ণ দিয়ে তৈরি করেন। আমাদের দেশের সরকার এবং যুক্তরাষ্ট্র সরকার শিল্পী সম্মানিতে আপনি কি পার্থক্য খুঁজে পান? পার্থক্য ধরেন উনাদের দেশের কথা আলাদা, ওটার সাথে আমি তুলনা করব না। আমার হচ্ছে যে আমি এইটুকু সরকারকে খালি বলতে চাবো, আমি অত দূর যাব না, সোনা দিয়ে আমি মরবো, আমাকে ওই কবরের উপর সোনার করে দেবে, সেটা আমি কোনোদিনই বলবো না বা আশা করব না। আমার কথা হচ্ছে আমরা জীবিত থাকতে, মৃত্যুর পর কি হলো না হলো সেটা আমি দেখবো না, দেখতেও আসবো না। জীবিতকালে আমরা যারা সিনিয়র আর্টিস্ট বেঁচে আছি, আমার সরকারের কাছে অনুরোধ যে আপনারা তাদের একটু খবর রাখবেন, তারা কে কেমন আছে। আমরা কিন্তু সিনিয়র আর্টিস্ট এখন খুব বেশি নাই, খুব অল্প, হাতে গুনলে হয়তো 5-6 জন কি 7 জন এরকমই। তো এইটা একটা সরকারের কাছে গোনা এবং তাদেরকে ধরে রাখা, এটা সরকারের কাছে কিছুই না। তো যাই হোক, আমরা অনেক শিল্পী খালি এই দেশের না, প্রায় সব দেশে শিল্পীরা যখন একটু বার্ধক্যের দিকে আসে
তখন কিন্তু তারা একটু অর্থ কষ্ট হোক, আমি সবার কথা বলছি না, 100 ভাগের মধ্যে 90 ভাগের কথা বলছি, তারা অর্থ কষ্টে কেউ ভোগে, কেউ অনেক রোগে টোগে ভোগে। তো সরকার যদি একটু খেয়াল দেয় তাহলে আমার মনে হয় যে এইসব শিল্পীরা অনেক ভালো থাকবে আর কি। নতুন প্রজন্মরা উৎসাহিত হবে আপনাদের দেখে দেখে, সম্মান দেখে দেখে উৎসাহিত হবে। এবং এখন যেসব খালি নতুন প্রজন্ম নয়, আমি তো প্রায় 3-4 প্রজন্ম ধরে কাজ করছি আর কি, যারা আমাদের পরে যারা আছে, যারা এখনো আছে, তারা তো সেরকম সঠিক মূল্যায়ন করে না আর কি। আপা, শিল্প সাহিত্যে পুরুষের তুলনায় পৃথিবীতে নারীরা পিছিয়ে কেন? নারীরা এখন বাইরে বেরোয়, আমার খুব ভাল লাগে। আমি জানেন, আমি সেদিন আমার মহল্লায় আমি আসছি, তখন একটা মেয়ে দেখি ব্ল্যাক বেল্ট পরে হেঁটে আসছে। আমি ডাক দিয়ে বললাম যে মা শোনো, তুমি ব্ল্যাক বেল্ট নিয়েছো? বলে যে হ্যাঁ। তখন যে তুমি কিভাবে পেলা? তখন আমাকে সব ডিটেলস বললো। আমার খুব ভাল লাগে যখন নারীরা হুন্ডায় চড়ে, যখন নারীরা এই পুলিশে কাজ করে, তারপরে আর্মিতে কাজ করে। নার্স তো আগেই ছিল, নার্স, টিচার, এরা তো এখন এগিয়ে যাচ্ছে কিন্তু বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না, আমার বিশেষ করে মনে হয় না যে পুরুষের সমান সমান নারীরা কোনোদিন মর্যাদা পাবে। ব্যক্তি সুজাতা এবং চিত্রনায়িকা সুজাতা, এই দুই চরিত্রের বৈশিষ্ট্য আপনি কিভাবে আলাদা করবেন? ব্যক্তি চরিত্র বলতে চলচ্চিত্রে যেটা, সেটা অভিনয় করতাম, অভিনয় জগতে যেতাম, যখন অভিনয় করেছি তখন সেটার মধ্যে ঢুকে গেছি, অন্যটা ভুলে গেছি আর কি। আবার যখন ব্যক্তিগত যখন চলে আসছি, তখন নিজের সংসারে আসছি, নিজের সংসার গুছিয়েছি, নিজের সংসার দেখেছি, এই আর কি। আপনি ওল্ড ইজ গোল্ড, তরুণ শিল্পীদের ভিড়ে ওল্ড ইজ গোল্ড, আপনি সুজাতা কেমন আছেন? আল্লাহর রহমতে সম্মান সব জায়গায় পাই, তবে আমার কথা হচ্ছে যারা তরুণ শিল্পীরা এখন, তাদেরকে আমি খুব ভালোবাসি, তারা খুব রেসপেক্ট করে, এটা বলবো না, কিন্তু তারা কিভাবে খবর রাখবে একটা পুরানা শিল্পীর? যেমন শিল্পী সমিতিতে গেলে সবার সাথে একটু দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু কোনো সময় দাওয়াত পাই, কোনো সময় পাই না। আর কোনো সময় দাওয়াত পেলে হয়তো যাওয়া আসার একটা প্রবলেম থাকে, তারা একটু খোঁজও নেয় না যে আপনি আসবেন কি করে, যাবেন কি করে। তো সেটা আমার তাদের প্রতি আমার নালিশ নাই, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা পারলে আমাকে তো নিতে পারো, কারণ অনেক সময় আমি হয়তো যেতে পারি না, একটা গাড়ির অভাবে, কিংবা একটা গাড়ি পাঠিয়ে দিলে চলে গেলাম। তো এই দিকটা যদি ওরা একটু খেয়াল রাখে আর কি, তাহলে আমাদের ভালো লাগবে যে আমরা তাদের মা হিসাবে তাদের কাছে পৌঁছাতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, তাদেরকে দোয়া করে আসতে পারবো। এবং আমরা তো দোয়া ছাড়া এখন কিছুই দিতে পারবো না, তাই না? ভালোবাসার দোয়াটাই এখন আপনাদের। হ্যাঁ, আর আমরা গেলে হবে কি, ওরা পুরোনো দিনের কথা একটু মনে করতে পারবে। আমরা যদি এখন মা বাবাকে দেখি, আমাদের মা বাবা নাই, কিন্তু মা বাবাকে দেখলে পুরানো কথা মনে হয়, মা না থাকলে কিন্তু পুরানো কথা মনে হয়। তা আমাদেরকে নিয়ে যদি ওরা সেই ফাংশনটা হোক, মিটিংটা হোক করে, তা আমাদের কাছে খুব ভালো লাগবে যে আমাদের ছেলেপেলেরা মাকে নিয়ে গেছে, আবার মাকে দিয়ে গিয়েছে, এইটাই আর কি। আর ওদের কাছে আমার চাওয়ার আর কিছু চাওয়া, কি পেলেন কি পেলেন না, কি চান কি চান না, প্রাপ্তি কি অপ্রাপ্তি কি? চাওয়া পাওয়ার আমি কি পেলাম তত হিসাব করি না, কি দিলাম সেটা হিসাব করি আর কি। যে স্বার্থপরের মতো যদি বলি কি পেলাম না বলতে 21শে পদকে এটা আমরা পেয়েছি, সম্মান পাই, এটা পেয়েছি। আর কি দিতে পেরেছি চলচ্চিত্রে, বা আমি তো নাটকও করতাম, আমি একমাত্র আর্টিস্ট যে আমি যাত্রাও করেছি,
নাটকও করেছি, টেলিভিশনও করেছি, 5টা মিডিয়াতে আমি সমানতালে কাজ করেছি আর কি। তো কি দিতে পেরেছি এটা আপনারা বলতে পারবেন যে আমি কি দিতে আমাদেরকে পেরেছি। আপনি শিল্প সাহিত্যে বিশেষ করে চলচ্চিত্রে যা দিয়েছেন, এই দেয়ার ঋণ আপনার কাছ থেকে এই জাতি কখনো শোধ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এবার আসবো দোষ গুণ নিয়ে। মানুষ, আপনার একটি দোষ বলতে হবে, একটি গুণ বলতে হবে। গুণের কথা আমি বলতে পারবো না যে আমার গুণ কোনটা, তবে আমি এখনকার প্রজন্মের শিল্পীদের আমি ভালোবাসি এবং আমার দুঃখ লাগে এই যে প্রজন্মের আর্টিস্টদের, শিল্পীদের দেখলে যে তারা ভালো একজন শিক্ষক পেল না বা পায় নাই, তারা যে শিখবে আর কি। তো আমার ভালো লাগে প্রজন্মের যে এরা আমাকে খুব সম্মান করে, আর ভালো লাগে যখন কারোর ভালোবাসা পাই এবং কাউকে যখন ভালোবাসতে পারি। ভালো লাগে কাউকে যখন কোনো শিল্পীদের হোক বা কোনো জুনিয়র কাউকে মাথায় হাত দিয়ে দোয়া করতে পারি, এটা খুব ভালো লাগে। কিভাবে বেড়ে উঠলেন, কেমন ছিল আপনার শৈশবকাল? শৈশবকাল আমি খুব দুষ্ট ছিলাম আর কি, এখন সেটা নজরে পড়ে না, কেউ বিশ্বাসও করবে না। দুষ্ট ছিলাম, পরের গাছের আম চুরি করে খেতাম, বড়ি চুরি করে খেতাম, আচার চুরি করে খেতাম, সে ছোটোবেলায় দেশে থাকতে আর কি। তারপর আস্তে আস্তে বড় হলাম, মার ইচ্ছা ছিল যে তার 7টা ছেলে মেয়ের মধ্যে একজন অন্তত হোক, ছেলে হোক না হোক মেয়ে হোক, যে চলচ্চিত্রে আসুক আর কি। তো সেইটা আমাকে দিয়ে তার পূরণ হয়েছিল। উনি সুচিত্রা উত্তমের ছবি দেখতেন, সুচিত্রা উত্তমের ছবিতে সে খুব সুচিত্রা সেনকে খুব ভালোবাসতেন। আমিও সুচিত্রা সেনকে ভালোবাসি এবং তিনি আমার আদর্শ। তো ওই থেকে তার একটা ইচ্ছা ছিল। তারপরে উনি যখন 60-তে রাইট লাগলো, তখন উনি ইন্ডিয়া না গিয়ে, আমরা তো হিন্দু ছিলাম, আমার মা হিন্দু, ইন্ডিয়া না গেলে উনি ঢাকায় চলে আসলেন। তখন ঢাকায় এসে এই কারণে আসলো যে ঢাকায় এসে যদি তাকে আমাকে কোনো জায়গায় যদি ঢুকানো যায় চলচ্চিত্রে বা নাটকে। প্রথমে নাটকে আমজাদ হোসেনের নাটকে করলাম মায়ামৃগ, ওখানে নায়িকার ভূমিকা অভিনয় করেছিলাম, সন্ধ্যা রায় যেটা করেছিল। ওখান থেকে আস্তে আস্তে সালাউদ্দিন সাহেবের নজরে পড়লাম, ওখান থেকে রূপবান থেকে আস্তে আস্তে চলে আসে। যে রূপবান প্রসঙ্গে আসলো, আমাদের চলচ্চিত্রের সেই রূপবান কন্যা সুজাতা, এই রূপবান কন্যা সুজাতা, এই দুই কন্যার মাঝে কি পার্থক্য খুঁজে পান বা এটাকে কিভাবে আলাদা করবেন? একটা হচ্ছে পর্দায় রূপবান, যেটা মানুষ দেখে পর্দায়, আর একটা হচ্ছে সশরীরে। আমি সুজাতা, আমি রূপবান চরিত্রে অভিনয় করেছি। রূপবান হচ্ছে একটা বিদ্রোহী কন্যা, যেটা 52-তে যে ভাষা আন্দোলন হলো, তখন সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরাও যদি এখন উর্দু ভাষায় ছবি করি, তাহলে 52 সালে যারা প্রাণ দিল তাদেরকে আমরা কি সম্মান দেখাবো। তখন উনি তখন উর্দু ছবির খুব হিড়িক ছিল আর কি। তখন উনি বাংলা ভাষা বললো যে আমি একটু রূপবান করব। তখন আমরা বললাম যে রূপবান যে করবেন, এটা তো একটা যাত্রা, মানুষ কি সেভাবে নিবে? তো সালাউদ্দিন সাহেব বললেন যে বাঙালি মানুষ স্বপ্নে কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, এরা একটু নতুন কিছু দিলে সে নিশ্চয় নেবে। তখন উনি রূপবান করলেন। রূপবান করার পর রূপবান যখন হিট হলো, তখন সবাই উর্দু ছবি ছেড়ে লোকগাথা ছবি শুরু করলো আর কি। যে জলে আগুন জ্বলে, একজন বিখ্যাত কবির বিখ্যাত কবিতা। আপনি একজন শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? জ্বলতো এক সময় জ্বলতো। আজিম সাহেব চলে গেলেন, জ্বলতো এক সময়। এখন দেখলাম যে এই আগুন জ্বালিয়ে লাভ কি, বরং ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু এই আগুনের তাপ তো কেউ বোঝে না, এটা কিসের তাপ, কিসের আগুন। আগুন জ্বালিয়ে লাভ নাই এখন। এই জন্যে এই প্রসঙ্গে আমি আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হলো আপনার স্বামী চিত্রনায়ক আজিম মৃত্যুর ঠিকানায় পরপারে চলে গিয়েছেন, আপনিও কি তার সঙ্গে দেখা করার জন্য তার ঠিকানায় যাবেন? এখন তো বলতে পারি না যে আল্লাহ কোথায় নেন আর কি।
আল্লাহর কাছে একটা হিসাব আছে, আমি কোন হিসাবে চলছি, উনি কোন হিসাবে চলছেন, আসলে দেখা হবে কি হবে না, এটা আমি কোনোদিন চিন্তা করিনি। এটা হচ্ছে আল্লাহর হাতে আছে, আল্লাহ কোন ঠিকানা আমাকে পাঠিয়ে দেবেন আমি জানি না। হিন্দু থেকে আমি মুসলিম হয়েছি, হিন্দুরা যেমন বিশ্বাস করে পরজন্ম আছে, তুমি এই জন্মে যদি ভালো কাজ করো পরজন্মে তোমার জন্ম হবে। মুসলিমে এবারে সেটা বিশ্বাস করে না। এটাই। তো এখন কথা হচ্ছে আমার পরজন্মে কি আমার জন্ম হবে জানি না। আর আল্লাহর কাছে কি ঠিকানা আছে আমাকে বেহেশতে না দোজকে। আর আজিম সাহেব কি বেহেশতে না দোজকে? যদি বেহেশতে থাকে দেখা হবে, দোজকে থাকলে দেখা হবে। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ক্যামেরার পিছনে আছেন এবং এটিএন নিউজকে আমাকে এখানে আনার জন্যে এবং এই কথাগুলো বলার জন্যে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জীবন্ত কিংবদন্তি 21শে পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুজাতার সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।